নমস্কার, আমরা আই এম হোয়াইট ম্যান ইন ইন্ডিয়া চ্যানেলের তরফ থেকে আপনার কাছে এসেছি। আমরা শুনেছি আপনার খুব নাম করা এক অ্যাস্ট্রোলজার, এবং আপনার শুধু ইন্ডিয়া নয়, ভারত শুধু নয়, বিদেশ থেকেও আপনার কাছে অনেকে আসেন এবং প্রভূত লাভ করেছেন। আর ইন্ডিয়ার মধ্যে সব স্টেট যেরকম ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, তারপরে হরিয়ানা, রাজস্থান, গুজরাট, বোম্বাই, কর্ণাটক, তামিলনাড়ু, এবং শুধু শুনেছি ও কেরলার থেকেও আপনার কাছে অনেক লোক আসেন, এবং আপনার কাছে এসে অনেক জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যারা বিভিন্ন দেশে যেরকম ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, সুইডেন এবং আরব কান্ট্রি এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব জায়গায় ওরা রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কতদিন এই অ্যাস্ট্রোলজিতে আছেন? আমি প্রত্যক্ষভাবে অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছি 40 বছর ধরে, কিন্তু আমি অ্যাস্ট্রোলজি শিক্ষা লাভ করি 9 বছর বয়স থেকে। আমার যখন গুরুদীক্ষা হয়, আমার গুরুদেব কিছু পুঁথিপুস্তক আমাকে দিয়েছিলেন গুরুদীক্ষার পরে, যে তোমার মধ্যে অ্যাস্ট্রোলজি শেখার, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের একটা প্রবণতা আছে, তুমি এই বইগুলো ঠিক করে পড়ো। তার থেকেই আমার আগ্রহ জন্মায়। তারপরে আমি বিভিন্ন ধাপে এটা পড়তে লাগি। তারপরে আমি আমার 18 বছর বয়সে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করি অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে। তা ওখানেও টুকটাক করতে লাগি। তখন আমি হরিয়ানার শীর্ষাতে পোস্টিং ছিলাম। ওখানে আমার অফিসার কমান্ডিং ছিলেন স্কোয়াড্রন লিডার লামাজি। ওনার কিছু বাড়ির প্রবলেমে যখন আমাকে দিয়ে কিছু করালেন, তখন উনি আমাকে বললেন, তোমার তো তেমন কোনো সার্টিফিকেট নাই। তখন উনি রাজস্থানের শ্রীকৃষ্ণ জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করে দিলেন। ওটা আমার করসপন্ডিং সেই একটাই সার্টিফিকেট আমি ওখান থেকে পেয়েছিলাম। তারপরে যা সবই বিভিন্ন পুঁথিপুস্তক এবং বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে আস্তে আস্তে
খানিকটা উন্নতি করেছে। জ্যোতিষশাস্ত্র মহাসমুদ্র, এই মহাসমুদ্রের কণিকা মাত্র আমি লাভ করেছি। জ্যোতিষশাস্ত্রে বলা আছে সূর্য পিতামহ ব্যাস বশিষ্ঠাত্রি পরাশর কাশ্যপ নারদ অর্ঘ মরিচি মনুরঙ্গিরা রোমস পৌলশৈব যাবন যবনকৃত সৌনকোহ অষ্টাদশ হতে জ্যোতিষশাস্ত্র প্রবর্তকা, অর্থাৎ সূর্য, ব্রহ্মা, ব্যাস, বশিষ্ঠ, অত্রি, পরাশর, কাশ্যপ, নারদ, গর্গ, মরিচি, মনু, আঙ্গিরা, রোমস, পৌলস, চাবন, চবন, ভৃগু ও সৌনক, এই 18 জন ঋষি জ্যোতিষশাস্ত্রের প্রবর্তক। জ্যোতিষশাস্ত্রের জ্ঞান লাভের দ্বারা মানুষের স্বাভাবিক মেধা, কোনো বিশেষ জ্ঞানার্জনের স্বাভাবিক প্রবৃত্তি, কর্মপ্রবৃত্তি, বিবাহ, চরিত্রগত দোষগুণ, উপার্জন, আয়ু প্রভৃতি সকল গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদভাবে পূর্ণ জ্ঞান করা যায়। তাছাড়া মানবের শৈশবকাল হইতে পরিণত বয়স পর্যন্ত সঠিক পথের নির্দেশ ও প্রেরণা উৎস দান করা যায়। পার্থিব জীবনে পূর্ণজ্ঞান পেলে এ মানব সম্ভাব্য শুভ বিষয়ে উৎসাহিত ও চেষ্টিত হয়ে সাফল্যের জন্য পুরুষকার প্রয়োগ করিতে পারে এবং সম্ভাব্য অশুভ বিষয়ে সতর্ক সাবধান হইয়া অশুভ সম্ভাবনা নিরসনে যথাযোগ্য কর্ম করিতে পারে। আচ্ছা, এখানে দেখাচ্ছে আপনার যে লেটার প্যাড আছে তাতে লেখা আছে XIFA, BA, DME, ডিপ্লোমা ইন টেকনিক, ডিপ্লোমা ইন হাইড্রো অ্যাস্ট্রোপ্লাম্স। প্রথমত হচ্ছে আমি যে এই ব্যাগটা ছাপানো হয়েছে আমি ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে রিটায়ার করার পরে, ওই জন্য হচ্ছে XIF ইন্ডিয়ান এয়ারফোর্স। ডিএমই হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিএই হচ্ছে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তারপরে আমার বিভিন্ন শাস্ত্রীয়গত ও কোর্স আছে। ডিপ্লোমা ইন হাইড্রোথেরাপি, এটা হচ্ছে হাইড্রোথেরাপি এবং ন্যাচারাল থেরাপি কলেজ থেকে করা ছিল। আর অ্যাস্ট্রোকেমিস্ট্রি আছি, তার সঙ্গে তন্ত্রও যুক্ত আছে, কারণ মানব কল্যাণে গ্রহ ও অশুভ ও সমাধানে তন্ত্রেরও একটা বিরাট কার্যকলাপ যুক্ত আছে। আপনি 35 বছর ধরে তারাপীঠ যাচ্ছেন, তারও বেশি যা শোনা গেছে, এবং এতে আপনি সমূহ উন্নতি হয়েছে অনেকে, মানে যারা শুধু এই দেশে নয় বিদেশেও। তা আপনার মানে বেসিক জিনিসটা কি, কিসের উপর আপনি মোটামুটি একটা লোকের ভাগ্যটাকে নির্ণয় করেন? শুনুন, প্রথমতই হচ্ছে আলোকে মানুষের জন্মস্থান, জন্ম সময়ে, জন্ম তারিখের উপর ভিত্তি করে তাদের যে গ্রহ অবস্থান ছিল, সেই গ্রহ অবস্থানটাই হচ্ছে সব থেকে বেসিক পয়েন্ট। ওইটাকে ধরে নিয়ে কাজ করতে হবে। এখন সেই গ্রহ প্রতিকারের জন্য কখনো আমরা লোককে রত্নের বিধান দিই, যারা পয়সার জন্য রত্ন ধারণ করতে পারে না, তাদের জন্য গ্রহ মূল আমাদের বঙ্গদের দেশে পাওয়া যায়, সেই গ্রহ মূল প্রতিকার করতে বলি। তার সঙ্গে তন্ত্র মতে গ্রহের প্রতিকার বিভিন্ন ধরনের যাগযজ্ঞের মাধ্যমে করা যায়, এবং কিছু বিশেষ বিশেষ উদ্দেশ্য এর জন্য এই তন্ত্রমতে যাগযজ্ঞাদি করা হয়। সেই জন্যই তারাপীঠে যায়। তারাপীঠ
একটা সিদ্ধ পীঠ। এবার আপনার কাছে গরিবরাও আসে, যারা খুব বড়লোক তারাও আসে। আপনি এক্ষুনি বললেন যে গরিবদের জন্য তার আর্থিক সমর্থ অনুযায়ী তাকে মূল পড়তে বলেন। মূলেও কাজ হয় এবং গহরত্নেও কাজ কারণ হয়। আমাদের রত্নে রত্নে হচ্ছে আমাদের সূর্যের যে রামধনু, এই রামধনুর রঙগুলো হচ্ছে আমাদের মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাশি নক্ষত্র অনুযায়ী এবং আমাদের গ্রহের অবস্থান অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হয় যে একটা মানুষের কোন গ্রহের অশুভ ভাব আছে। সে তখন দেখতে হয় সেই গ্রহের অশুভ ভাব থাকা মানে আমাদের সূর্যের সেই বিশেষ রঙটি তার উপরে সঠিকভাবে প্রযোজ্য হচ্ছে না। সেই রত্ন দ্বারা সেই গ্রহের উন্নতির জন্য সেই রঙটি আমাদের মানবদেহের শরীরে প্রবেশ করানো হয় পাথর দিয়ে। ঠিক তেমনই প্রত্যেকটা মূলের রসের এমন একটা শক্তি আছে যে ওই আমাদের রামধনুর রঙের সমন্বয় গঠিত করতে সমর্থ হয়। তাই যারা অতি মূল্যবান রত্ন ধারণ করতে না পারে তাদের জন্য মূল ধারণ করাই। যেমন আপনারা বলতে পারেন এখানে যে অ্যালোপ্যাথিক মেডিসিন আর আয়ুর্বেদিক মেডিসিন যেমন পার্থক্য, এই রত্ন এবং মূলে ঠিক তেমনই পার্থক্য আছে, কিন্তু উভয়ে মানব শরীরে গুরুত্বপূর্ণ কাজ করে। আচ্ছা, এই যে 9টা গ্রহ আছে, তা 9টা গ্রহের মধ্যে কোনো গ্রহ কোনো মানবের ভালো, কোনো মানবের খারাপ? 9টা গ্রহের মধ্যে ব্যাপার হচ্ছে কি, সমস্ত গ্রহগুলোই আমাদের জীবনে কিছু না কিছু ইম্প্যাক্ট করে। তন্মধ্যে দেবগুরু বৃহস্পতি বেশি ইম্প্যাক্ট করে। দেবগুরু বৃহস্পতি যদি কারো জন্মছকে খুবই বলবান থাকে তাহলে তাকে জীবনে পিছন ফিরে তাকাতে হবে। ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতি যদি কারো মকর রাশিতে অবস্থান করে জন্মকালীন টাইমে, তখন মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়, তখন তিনি বৃহস্পতি সম্পূর্ণ সুফল লাভ করতে পারেন। তার সঙ্গে সঙ্গেই আমাদের দেখতে হয় সূর্য মানে রবি, বুধ, শুক্র এও আমাদের জীবনে খুবই বলবান। শুক্র, বুধ এবং বৃহস্পতি এই বলবান না থাকলে যেমন একজন ডাক্তার তৈরি হতে পারে না, বুধ, চন্দ্র বলবান না থাকলে একজন মানে সুযোগ্য ম্যাথমেটিশিয়ান তৈরি হতে পারে না। আবার বুধ, মঙ্গল এবং শুক্র না থাকলে যেমন ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যায় সফলতা পাওয়া যায় না, ঠিক তেমন। আর এই গ্রহগুলোর মধ্যে রাহু কেতু হচ্ছে খুব স্পর্শকাতর গ্রহ, তার সঙ্গে শনিও খানিকটা এর স্পর্শকাতর। এরা যদি কোনো মানুষের সঠিকভাবে সঠিক জায়গায় অবস্থান করে জন্মকালীন সময়, তাহলে খুবই ভালো ফল প্রদান করে। কিন্তু এরা তার বিপরীতে থাকলে মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন
করে দেয়, বড় বড় দুর্ঘটনা ঘটে। আর অর্থনৈতিক চাপে সবসময় থাকে, অর্থ আসলেও সেই অর্থ ধরে রাখতে পারে না, বিভিন্নভাবে খরচ হয়ে যায়, খরচের পরিমাণ বৃদ্ধি পায়, ঋণগ্রস্ত হয়, এবং কি রাহুর কুপ্রভাবে মানুষের অকাল মৃত্যুও হয়। এখানে শনি গ্রহের প্রভাবে মানুষ জীবনে অনেক কষ্ট পেতে পারে, কিন্তু তার সেই অকাল মৃত্যুটা হয় যেটা রাহু গ্রহর দ্বারা বেশি হয়। আচ্ছা, এটা শুনেছি যে ভারতবর্ষ তথা পৃথিবীতে এখন মোটামুটি রাহুর দশাই চলছে, চারিদিকে যা পরিস্থিতি, যা হানাহানি জানা বলতে, তা ভারতবর্ষের এখন বা পৃথিবীর এখন রাহুর দশা চলছে, এটা কি? এখন পৃথিবীতে রাহুর দশা বলে ঠিক বলা যায় না, কারণ হচ্ছে আমাদের শাস্ত্র মতে এটা কলিযুগ। কলিযুগে মানুষের মধ্যে হানাহানি খুব বাড়ে, কারণ হচ্ছে কি এখানে মানুষ চায় সবসময় সে অন্যকে ফেলে দিয়ে সে কি করে নিজে বড় হবে। মানুষের মধ্যে একটা যান্ত্রিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে আমি কি করে বড় হব, আমি কি করে বেশি টাকা রোজগার করব। তাতে মানুষ ন্যায় অন্যায়ের স্বাভাবিক বুদ্ধিটা ধরে রাখতে পারে না, যে কোনো মূল্যে অর্থ উপার্জন করতে চাই আর উপভোগ করতে চাই, তাতে কার কি ক্ষতি হলো সেটা মানুষ দেখে না। তার জন্যই বর্তমানে পৃথিবীতে এই রকম হানাহানি লেগে আছে। আর এটা খোদ ব্রহ্মবৈবর্ত পুরাণেই আছে। আমাদের যে 18টা পুরাণ আছে, 18টা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে সৃষ্টির আদি থেকে লয় পর্যন্ত আছে। সেখানে কলিযুগের যা ব্যাখ্যা দেওয়া আছে ঠিক সেইভাবেই চলছে। এইখানে ধর্মের প্রাদুর্ভাব খুব কম, অধর্ম খুব শক্তিশালী। সেই অধর্ম শক্তিশালী হওয়ার জন্য হিংসা, হানাহানি, বিদ্বেষ মানুষের মধ্যে সহজতা ভাব, ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। আগে আমাদের এই বঙ্গদেশে সমস্ত যৌথ পরিবারে সব কত সুখে শান্তিতে থাকতো। এখন যৌথ পরিবার ভাঙতে এখন মাইক্রো পরিবারে পরিণত হচ্ছে। ইভেন আমরা অধিকাংশরা মা বাবাকে পর্যন্ত ও ঠিক মতন লালন পালন করি না। তাদের আমরা বাড়তি বোঝা মনে করি। তাহলে তো ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের ব্যাপারে তো প্রশ্নই আসে না যে তাদের মঙ্গল কামনা করব। আমি আমারটা গোছাতে ব্যস্ত। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের বর্তমানে সমাজে কিছু জ্যোতিষ এবং তান্ত্রিকরা আছে, তারাও তাদের নিজেদের স্বার্থে অতিরিক্ত উপার্জনের আশায় এই শাস্ত্রকে অপব্যবহার করছে, যা দেখে খুব মর্মাহত হই মাঝে মাঝে। যেমন আপনারা দেখতে পাবেন স্বনামধন্য স্বঘোষিত মহারাজ বাবা সব বিরাট হোর্ডিং টিভিতে তাদের প্রচার
এ পয়সা কোত্থেকে আসে? এ পয়সা কিন্তু তার পকেট থেকে আসে। এই পয়সা আমাদের মতন মানুষকে বোকা বানিয়ে তারা আয় করছে। যেখানে আপনার 50 টাকার জিনিসের প্রতিকার হয়ে যাবে, সেই 50 টাকার জিনিসের প্রতিকারের জায়গায় আপনার আমার কাছ থেকে সেখানে 5,000 টাকা সে তুলছে। এর জন্যই কিছু কিছু মানুষের বর্তমানে জ্যোতিষ এবং তন্ত্রের উপর একটা অনাস্থা ভাব চলে এসেছে। যে প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম তার উত্তরটা আপনি দিয়ে দিলেন। এখন অনেক মানুষই জ্যোতিষতান্ত্রিকের উপর আর বিশ্বাস রাখতে পারছে না। রাখতে পারবে কি করে? আমি যদি আমার শাস্ত্রের অপব্যবহার করি নিজের অত্যাধিক আর্থিক উন্নতির জন্য, তাহলে সেখানে তো আজ না কাল আমি ধরা পড়বই যে আমি মানুষকে ঠকাচ্ছি। তখনই তো মানুষের একটা হীনতা ভাব আসবে। তখন তো একজন প্রকৃত সত্যবাদী তান্ত্রিক বা জ্যোতিষের কাছেও সে যেতে ভয় পাবে যে এখানে গিয়েও কি আমি ঠকবো। এখন বাজারে আপনার অনেক মানে কি বলবো নকল গ্রহরত্ন পাওয়া যাচ্ছে বা বেরিয়ে গেছে, বড় বড় দোকানও রাখছে। যার জন্য আপনাদের বলবো, আপনি একটা অ্যাডভাইস করুন। যখনই কোনো রত্ন আপনারা দামি রত্ন আপনারা কি কিনবেন, সেখান থেকে আপনারা ক্যাশ মেমো নেবেন, নিয়ে আপনারা তার পারফেক্টনেস জানার জন্য এই যে এখন লাইসেন্সধারী যে জেমোলজিস্ট চেম্বারগুলো হয়েছে, সেখানে না টেস্ট করিয়ে আপনারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চে আপনারা এটা টেস্ট করাবেন, তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন। আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতি রাজ্যেই অফিস আছে, সেখান থেকে টেস্ট করানোটাই সমীচীন। তাহলে আপনি আপনার ওই রত্নটার কার্যকারিতা ভালোভাবে বুঝতে পারবেন সেটা সঠিক। আর অনেকে লোককে বলে যে তুমি রত্ন করতে পারছো না, উপরত্ন কর। আমি তাদের জন্য বলব যে আপনারা সঠিক রত্ন ধারণ করতে না পারলে আপনারা উপরত্ন করবেন। আপনারা গ্রহমূল ব্যবহার করুন। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রহের তন্ত্রমন্ত্র আছে, সেগুলো যথাসম্ভব জপ করুন। তাতেও আপনারা অনেক অনেক শুভ ফল লাভ করবেন। যেমন প্রতিটা গ্রহের আপনার গায়ত্রী মন্ত্র আছে, সেই প্রতিটা গ্রহের গায়ত্রী মন্ত্র যদি আপনি সঠিকভাবে জপ করতে পারেন, তাহলেও আপনি আপনার অশুভ গ্রহ ও প্রশমিত করতে সক্ষম হবেন। আপনার যাদের হাত দেখেছেন বা যাদের বিচার করেছেন, তারা অনেকে বিদেশে থাকে। এবার বিদেশ থেকে তারা যদি আপনাকে কিছু সাজেশন চায়, তখন আপনি কিসের মাধ্যমে ওদেরকে সাজেশন? শুনুন, তাদের আমি প্রথমেই তার কি সমস্যা অনুযায়ী, তার শখ অনুযায়ী দেখি তার দশা অন্তর্দশা কী চলছে এখন, সেই দশা অন্তর্দশা মোতাবেক তার গ্রহের অবস্থানে তাকে কি অসুবিধা প্রদান করছে, সেটা দেখে নিয়ে তাকে প্রথমেই আমি মন্ত্র পাঠাই যে এই মন্ত্রগুলো ঠিক করে করো। কারণ বিদেশে এইভাবে রত্ন পাঠানো সম্ভব নয়, বা তন্ত্রগত ক্রিয়ার মাধ্যমে কোনো কবচ পাঠানো সম্ভব নয়। তাতে যদি তারা সেখানে সেটা ঠিক মতন করে উঠতে না পারে, তখন তাদের অ্যাডভাইস করি যে তোমার কেউ জানাশুনো যদি তোমার কাছে যায়, তাহলে তাকে আমার ঠিকানা দিয়ে দাও, তোমার জন্য আমি তন্ত্রোক্ত কবচ বা সঠিক রত্ন পাঠিয়ে দিচ্ছি। এইভাবেই তাদের সঙ্গে সমস্ত কমিউনিকেশন আমার ঠিক থাকে।
এবার আপনার কাছে আসাম, ত্রিপুরা, তারপরে বিহার, ঝাড়খণ্ড, তারা যারা তামিলনাড়ু, যারা শুনুন, এখানে আসেন। আমার কোনো অ্যাড দেওয়া নাই, আমার মানুষের মুখে মুখে প্রচার হয়। তারাই আমার ফোন নাম্বার লোককে দেয়, সেই ফোন নাম্বার অনুযায়ী তারা যোগাযোগ করলে যারা আসতে না পারে তারা আমার হোয়াটসঅ্যাপে তাদের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠায়। তারপরে আমি সেটা বিচার করে তাদের জানাই। তারা যদি কোনো প্রতিকার আমার থেকে নিতে চায় সেগুলো আমি কোরিয়ার মাধ্যমে বা আমাদের ইন্ডিয়ান পোস্টালের মাধ্যমে তাদের আমি পাঠিয়ে দিই। এবার অনেকে যারা বাইরে থাকে, ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা আপনাকে অনেক সময় যাওয়ার জন্য অনুরোধ করেন, আপনি সেখানে যান। যেরকম কি রিসেন্টলি আপনি পাঞ্জাব গেছিলেন, রিসেন্টলি আপনি ঝাড়খণ্ড গেছিলেন, এবং ত্রিপুরাও গেছিলেন, আসামেও গেছিলেন, এবং এইসব জায়গায় আপনাকে যেতে হবে। তাহলে ওখানে তো যখন যান, তাহলে এখানে অনেক আশেপাশের যত লোক আছে অনেক ভিড় হয় আপনাকে। শুনুন, আমার তো কোনো প্রচার নেই, প্রচার দিন যারা যেখানে যেভাবে ডাকে সেইভাবে গেলে তাদেরই জানাশুনো লোকজন তার থাকে, কার কি প্রবলেম আছে সেটা করে আমি চলে আসি। এমনি কোনো অ্যাড তারা দেয় না যে উনি আসবে, আপনারা আসুন, ও বাজারে। তাদের জানাশুনোর মধ্যেই যা থাকে সেইগুলো দেখে বুঝে যা বলার, যা করার করে আমি চলে আসি। আর একটা লাস্ট প্রশ্ন আপনার, এই 9টা গ্রহের সম্বন্ধে অল্প করে কিছু কিছু যদি বলেন তাহলে। যেমন দেখুন, রবি হচ্ছে তেজময়। এই রবি আমাদের মানব কল্যাণে যথেষ্ট। এই রবি আমাদের যদি সঠিক থাকে, সঠিক অবস্থান থাকে, তাহলে তার সূর্যের তেজের মতন আমাদের শরীরে কাজকর্ম একটা তেজময় দীপ্তি থাকে। মঙ্গল হচ্ছে যান্ত্রিক শক্তির অধিকার। এই মঙ্গলও যদি কারো জীবনে নিজস্ব থাকে তাহলে তার লেখাপড়ায় আশানুরূপ ফল পায় না, অর্থোন্নতিতে আশানুরূপ ফল পায় না, কাজকর্মের আশানুরূপ ফল পায় না। কাজকর্মের জন্য তাকে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে। চন্দ্র আমাদের মাতৃক শক্তির কারণ। চন্দ্র নিচস্থ থাকলে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। সবসময় মনের মধ্যে একটা অতৃপ্ত ভাব কাজ করে, কোনো কিছুতেই মানসিক শান্তি আসে না। বুদ্ধিদাতা নিচস্থ হলে বিদ্যার্জনে আশানুরূপ ফল লাভ হয় না। ক্রোধার বুদ্ধি লাভ করা যায় না। বুধ কোনো ছাত্রছাত্রীর খারাপ থাকলে তার অঙ্কের প্রতি সর্বদা একটা ভীতিভাব থাকে, অঙ্কে সাফল্য লাভ করতে পারে না। আর দেবগুরু বৃহস্পতি তো কথাই নেই। দেবগুরু বৃহস্পতি হচ্ছে মানব জীবনে রক্ষাকারী গ্রহ। কারণ বৃহস্পতি যদি তার সুস্থ ভালো অবস্থানে থাকে তাহলে সে তার জীবনে অনেক ঝড় ঝাপটা অনায়াসে অতিক্রম করতে পারে। শুক্র শরীরের তেজ, শরীরের বল বৃদ্ধি কারক। শুক্র আবার আমাদের রসায়ন শাস্ত্রের অধিপতি। তাই শুক্র ওকেও
শনি আধ্যাত্মিকতা বৃদ্ধির জায়গা। শনি মানুষকে যেমন নিম্নভাবে পরিচালিত করে যদি সেই শনি খারাপ থাকে, আর যদি সেই শনি ভালো থাকে মানুষকে উচ্চতর স্থানে নিয়ে যায় এবং আধ্যাত্মিক উচ্চতর স্থানে পৌঁছে। তদ্রূপ রাহুকে যদি কুঙ্গি বা সঠিকভাবে থাকে তাহলেও প্রচুর দিক দিয়ে উন্নতি হবে। কিন্তু রাহুকে এমন একটা গ্রহ যদি একটু এদিক ওদিক থাকে, নিচস্থ থাকে, তাহলে তার দশা অন্তর্দশা পিরিয়ডে মানুষকে খুবই কষ্ট দেয়। এই হচ্ছে ছোট করে আপনাদের গ্রহের কথাগুলো জানালাম। তাহলে এখন যদি আপনার কাছে কেউ আসতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিলে একটু ভালো হয়, কারণ তারা তো এই চ্যানেল থেকে আপনার ফোন নাম্বারটা পেয়ে যাবে। দুটো তিনটে ফোন নাম্বার দুটো তিনটে দেওয়া যাবে না বা নাইও, আমি অত বড় জ্যোতিষী নই। আমার একটা ফোন নাম্বার এবং তাইতেই হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন নাম্বারে কেউ না পেলে হোয়াটসঅ্যাপে সব লিখে পাঠাবে, কারণ আমি প্রত্যেকদিন দুবার করে হোয়াটসঅ্যাপ চেক করি কে কোত্থেকে কী পাঠালো। আমার মোবাইল নাম্বার 9333066624। হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাই। আপনার দুটো চেম্বার আছে, একটা হচ্ছে দুর্গাপুরে, আমার চেম্বার হচ্ছে আমার তথাকথিতভাবে তেমন কোনো চেম্বার নেই। আমি দুর্গাপুরের বাসস্থানে বসি এবং আমাদের হাবড়ায় আমাদের পৈতৃক বাসস্থানে বসি। এর বাইরে আমার কোনো সোনার দোকান বা এমনি কোনো জায়গায় আমার কোনো চেম্বার নাই এবং আমি তা করতে পছন্দ করি না। কারণ অন্যের আন্ডারে চেম্বার করতে গেলে তাদের মতো মানুষকে আমাকে রত্ন পড়াতে হবে, সেটা আমার গুণের বাইরে। যেটা এই কথাটার সাথে একটা কথা খুব সামঞ্জস্য আছে। এই যে সব ডাক্তাররা চেম্বারে বসে তারা দেখবেন আপনি খুব দামি কথা বলবেন, তারা এক পার্টিকুলারলি কোনো একটা ল্যাবরেটরিকে বলে এখান থেকে টেস্ট করে নিয়ে আসতে হবে, এবং সেখান থেকে টেস্ট না করলে নাকি সঠিক হবে না। আজকালকার ডাক্তাররাও অ্যাস্ট্রোলজাররাও তাই করছে। আজকালকার ডাক্তাররাও তো ব্যবসায়ী ভিত্তিতে, কারণ মানব সেবার ডাক্তারদের যে মানব সেবার যে এই জিনিসটা তারা ভুলে গেছে। তারা যেমন এখন অতিরিক্ত অর্থ কী করে উপার্জন করা যায় তার ফিস বাদে মেডিসিন কোম্পানিগুলোর থেকে কমিশন, তাদের মেডিসিন বেশিভাবে চালানো, বিভিন্ন প্যাথোলজিগুলোতে রোগী পাঠিয়ে, বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে রোগী পাঠিয়ে এমন কিছু টেস্ট করানো যার প্রয়োজন নাই, কিন্তু সেই টেস্টগুলো দামি টেস্টগুলো না করালে সে একটা বিরাট কমিশন সেখান থেকে পাওয়া যাবে না। তেমনই আমাদের জ্যোতিষ শাস্ত্রে তথাকথিত প্রতিষ্ঠিত জ্যোতিষীগণ সেই রাস্তা এখনও অবলম্বন করেছে। অতএব আমি কারো নিন্দা করতে চাই না, ক্ষমা করবেন। মানুষই শেষ কথা, মানুষই বিচার করবে কে প্রকৃতভাবে মানুষের জন্য কিছু করছে আর কে করছে না। কারণ একটা আমাদের গ্রাম্য বাংলায় একটা কথা আছে, উপর দিকে কটু করলে গায়ে এসে থাকে। তা আমি অন্য কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের নামে যদি নিন্দা করি সেটা ঘুরে আমার গায়ে এসেই পড়বে, কারণ আমি সেটা করছি এই জন্য। অতএব মানুষই শেষ কথা, মানুষই বিচার করবে কে মানুষের সঠিক করছে আর কে করছে।
ঠিক আছে, আপনাকে আমাদের আই এম হোয়াইট ম্যান ইন ইন্ডিয়া চ্যানেল থেকে এই আপনার এই অমূল্য বচন বা এত মহামূল্য বাক্য বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।